নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেবস ক্লাসেস। তোমাদের সাথে রয়েছি আমি প্রণয়। সো আজকে আমরা আরো একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে জেআরবিটি বা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে যে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে ফর এলডিসি পোস্ট বা গ্রুপ সি পোস্টের জন্য। সো তার জন্য পরীক্ষাটা হবে, তার যে কমপ্লিট সিলেবাস, সেই সিলেবাসের পার্ট 1 বা পেপার 1 এর টপিক নাম্বার 3 অর্থাৎ ট্রান্সলেশন ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি, মানে বাংলা বাক্য বা সেন্টেন্স থেকে ইংরেজি বাক্য বা সেন্টেন্স তৈরি করা। তো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের উপর একটা কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। সো তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে আসো এবং তারপর এই ভিডিওটা দেখো। কারণ আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি যে সেন্টেন্স থেকে বাংলা সেন্টেন্স থেকে ইংলিশ সেন্টেন্স বা বাক্য কিভাবে তৈরি করব। তো আমাদের যদি সেন্টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া না থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সটা ক্রিয়েট করব কিভাবে, সেন্টেন্সটা তৈরি করব কিভাবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের উপর যে আমাদের একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আগে চেক আউট করে আসো, তারপর এই ভিডিওটা তোমরা দেখো। সো আজকে আমরা এটাই দেখতে যাচ্ছি কিভাবে ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড় যে কোনো বাংলা বাক্য বা সেন্টেন্সকে আমরা খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, শুধুমাত্র কিছু সিম্পল নিয়ম বা পদ্ধতির মাধ্যমে। তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, কারণ পরীক্ষায় তোমাদের খুবই কাজে আসতে চলেছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো আজকে যেহেতু আমাদের টপিকটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা দেখতে যাচ্ছি যে কোনো বাংলা সেন্টেন্স বা বাক্যকে আমরা কিভাবে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওটা দেখার পর তোমরাও বলবে ইয়েস আই ক্যান। সো যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 5টা স্টেপকে তোমাদের মনে রাখতে হবে। এটাকে 5 স্টেপ থিওরি বা এটাকে 5 ফিঙ্গার্স থিওরিও বলা হয়। কি কি আছে? প্রথমে আছে সাবজেক্ট বসা, মানে আমাদের যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটাকে আমাদের বের করতে হবে। তারপর আছে ভার্ব, হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্ব কি আমরা আমাদের গত ভিডিওতে হয়তো আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইল, তোমরা অবশ্যই চেক আউট করে আসো, তারপর এসে এই ভিডিওটা দেখো। কারণ ওইটা না দেখে এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হতে পারে। সো ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সে অবশ্যই অন্তত একটা ফাইনাইট ভার্ব থাকবেই থাকবে, ঠিক আছে? কারণ ফাইনাইট ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনোই কমপ্লিট হতে পারে না। আর ফাইনাইট ভার্ব হচ্ছে কি, যে ভার্ব আমার সাবজেক্টের সাথে মিশে, সাবজেক্টের সাথে কন্ডাক্ট করে একটা সেন্স ক্রিয়েট করতে পারছে, অর্থাৎ কোনো একটা অর্থ প্রকাশ করতে পারছে, তাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে সে সেন্টেন্সের মধ্যে আছে কিন্তু সে সাবজেক্টের সাথে মিশে পুরোপুরি ভাবে অর্থটা প্রকাশ করতে পারছে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমাদের কি বার করতে হবে? ফাইনাইট ভার্ব বের করতে হবে। আচ্ছা, তারপরে আছে ভার্বকে 3 নম্বর, ভার্বকে কি, কাকে, কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। 3 নম্বর মানে ভার্বটাকে আমরা কি, কাকে, কেমন দিয়ে প্রশ্ন করব। 4 নম্বর হচ্ছে কি 3 নম্বর প্রশ্নের উত্তর বসা, অর্থাৎ 3 নম্বর থেকে যে উত্তরটা আসবে সেটা আমরা বসাবো। এবং লাস্ট হচ্ছে 5 নম্বর, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতটুকু দিয়ে প্রশ্ন করো এবং তার উত্তর বসাও। আচ্ছা, তো আমরা দেখলাম এই হচ্ছে আমাদের 5টা স্টেপ। আমরা এবার একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করো, তাহলে বিষয়টা আমাদের বুঝতে একটু ভালো হবে, সুবিধা হবে। এবং তোমরা আরেকটা সূত্র তোমরা মনে রাখতে পারো, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্স ক্রিয়েটের ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি হোক, ইংরেজি থেকে বাংলা হোক, তোমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর মেইন ভার্ব বসাতে হবে। মেইন ভার্ব মানে হচ্ছে ফাইনাইট ভার্ব এবং প্লাস অবজেক্ট। অবজেক্ট হচ্ছে মানে সাবজেক্ট আর ভার্বকে বাদ দিয়ে আমার বাকি যেটুকু অংশ থাকছে একটা সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ আদার পার্ট অফ সেন্টেন্স, সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। তো এইটার মাধ্যমে তোমরা করতে পারো। আর তাছাড়া আমাদের এটা তো আছেই, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম সেন্টেন্স কি আছে? ছেলেরা মাঠে ক্রিকেট খেলছে। ওকে, ছেলেরা মাঠে ক্রিকেট খেলছে। আমাদের 1 নম্বরে কি আছে? সাবজেক্ট বসা, মানে সাবজেক্টটাকে বের করো। সাবজেক্টকে কাকে উদ্দেশ্য করে সেন্টেন্সটা আমার ক্রিয়েট করা হচ্ছে, সেন্টেন্সটা তৈরি আমার, এটা হচ্ছে ছেলেরা। ওকে,
ছেলেরা, তার মানে ছেলেরা হচ্ছে আমার সাবজেক্ট। তারপরে আছে কি ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব বসা, ফাইনাইট ভার্ব বার করতে হবে। ভার্ব কি? ভার্ব হচ্ছে, ভার্ব কোনো ক্রিয়াকে বোঝায়, ঠিক আছে? কোনো কাজ হচ্ছে, কোনো একটা কিছু হচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়া, সেটা বলে হচ্ছে আমার ভার্ব। সো ভার্ব এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে আমার সাবজেক্টের সাথে কন্ডাক্ট করে, সাবজেক্টের সাথে মিশে যে কোনো একটা অর্থ প্রকাশ করতে পারছে, তাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আমার ভার্ব কোনটা? খেলছে, ঠিক আছে? খেলাটা হচ্ছে ভার্ব। তো কি ছেলেরা খেলছে, মিলছে তো? মানে অর্থ তো প্রকাশ করতে, কি খেলছে সেটা আমরা পরে দেখছি, কিন্তু আপাতত তো আমার সাবজেক্টের সাথে মিশে তো একটা সেন্স তো ক্রিয়েট করতে পারছে যে ছেলেরা খেলছে। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, নেক্সট আসছে কি? তাহলে আমরা লিখে নেই কি, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, ঠিক আছে? সাবজেক্ট লিখবো, সাবজেক্ট ছেলেরা কি? দ্য বয়েজ। আচ্ছা, দ্য বয়েজ, হ্যাঁ, ছেলেরা কি করছে? খেলছে, খেলছে তো ফাইনাল ভার্ব বসাবো তো আমরা, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, ভার্ব বসাবো তো দ্য বয়েজ। যেহেতু অনেকগুলো, একজন তো না, বয়েজ ছেলেরা, তাহলে বসবে কি? মানে অক্সিলারি ভার্ব বসবে এটা, হ্যাঁ। বয়েজ আর খেলছে, খেলছে মানে কি? বর্তমানে কাজটা হচ্ছে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কাজটা হচ্ছে, ঠিক আছে? তো খেলছে মানে কি? খেলছে হচ্ছে প্লে, আর যেহেতু বর্তমানে হচ্ছে তাহলে আইএনজি, প্লে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? দা বয়েজ আর প্লেইং, ঠিক আছে? দুইটা আমাদের হলো। তারপর 3 নম্বরের সূত্র কি হচ্ছে? ভার্বকে কি, কাকে, কেমন দিয়ে প্রশ্ন করো। তাহলে ছেলেরা খেলছে, কি খেলছে? ইয়েস, ক্রিকেট খেলছে, মিলে গেল। তাহলে কি হবে এখানে? ক্রিকেট, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট। আচ্ছা, আমাদের 3 নম্বর তাহলে কমপ্লিট। আর 4 নম্বর হচ্ছে 3 নম্বর থেকে যে প্রশ্ন উত্তরটা আমরা পাচ্ছি সেটা বসিয়ে দিলাম, আমরা বসিয়ে দিলাম। তারপরে আছে কি 5 নম্বর, হ্যাঁ, 5 নম্বর অব্দি আমাদের আসতে হচ্ছে। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, সব সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে যে আমাদের 5টা কাজে লাগবে, আমরা 5টাই কাজে লাগবে এমনটা কিন্তু না। হতে পারে তোমার 3 নম্বর 4 নম্বরে কমপ্লিট হয়ে যাচ্ছে, 3 নম্বরে কমপ্লিট হয়েছে, আবার অনেকগুলো 5 নম্বরে এসে কমপ্লিট হচ্ছে, যেমন এইটা। তাহলে ছেলেরা, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট। আচ্ছা, এবার আমাদের কি বললো? 4 নম্বর অব্দি কমপ্লিট। 5 নম্বরে কি আছে? ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কতটুকু দিয়ে প্রশ্ন করি। আমরা প্রশ্ন করি ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেট খেলছে। কোথায় খেলছে? ইয়েস, মিলে গেল। কোথায় খেলছে? মাঠে খেলছে। তাহলে মাঠে খেলছে, তাহলে ইংরেজি কি হবে? মাঠে খেলছে অন দা গ্রাউন্ড। শেষ। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট। আমরা কি করেছি? দা বয়েজ, প্রথম আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপর আমরা ভার্ব বসিয়েছি প্লেইং, যেহেতু কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমরা এই যে সূত্রটা, সাবজেক্ট বসাবো, তারপর মেইন ভার্ব বসাবো এবং অবজেক্ট বসাবো একটা সেন্টেন্স ক্রিয়েটের ক্ষেত্রে। এবং সবসময় রাখবে যে মেইন ভার্বটা, যে আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে, সেই ভার্বটা কিন্তু তার টেন্স অনুযায়ী তার ফর্ম কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? যেমন ভার্ব হচ্ছে কি? খেলছে, খেলা মানে প্লে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে খেলছে, বর্তমানে খেলছে, তাই আইএনজি যুক্ত হয়েছে, মানে ওই রকম আর কি। মানে তার টেন্স অনুযায়ী, ভার্বের টেন্স অনুযায়ী তার ফর্মটা শুধু একটু চেঞ্জ হবে, বাকি বাদ বাকি সব সেম। তাহলে আমরা কি করেছি? সাবজেক্ট বসিয়েছি, মেইন বা ফাইনাইট ভার্ব বসিয়েছি, দ্য বয়েজ আর প্লেইং বসিয়ে দিয়েছি। কি কি দিয়ে প্রশ্ন করেছি আমরা? কি কি খেলছে? ক্রিকেট খেলছে। তারপর 4 নম্বরটা তো হচ্ছে এটা থেকে প্রাপ্ত যে উত্তরটা, সেটা বসিয়ে দিলাম। আচ্ছা, 5 নম্বরে কি আছে? প্রশ্ন করলাম ভার্বকে কোথায়, কোথায় খেলছে? মাঠে খেলছে, বসিয়ে দিলাম মাঠে খেলছে। তাহলে বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো তো কিভাবে তোমাদের এই সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারবে? ওকে, আশা করি তোমাদের এই জিনিসটা অন্তত একটু ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আরো উদাহরণের মাধ্যমে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো, তো আমাদের নেক্সট সেন্টেন্স কি আছে? আমি একজন ভালো মানুষ হতে চাই। আমরা প্রথমে একটু সহজ থেকে শুরু করছি, তারপর একটু মাঝারি, তারপর বড় সব হবে। সো আমরা নেক্সট সেন্টেন্স কি? আমি একজন ভালো মানুষ হতে চাই। আমাদের প্রথম কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, রাইট? সাবজেক্ট কি আছে এখানে? আমি একজন সাবজেক্ট, ঠিক আছে?
তারপর কি আছে আমাদের ভার্ব, মেইন ভার্ব কি আছে, চাই, হতে চাই, হতে চাই, যে হতে চাই, চাওয়াটা হচ্ছে আমার কি, চাওয়াটা হচ্ছে আমার ভার্ব। ওকে, ক্লিয়ার। তারপরে আসবে কি ভার্বকে কি কাকে, আচ্ছা আমরা আগে দুইটা করি। ওকে, আমি একজন ভালো মানুষ হতে চাই, আই। ওকে, আই আমরা বসালাম। তারপরে কি বসাবো, ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, ভার্বটা বসাবো। ভার্ব কি আছে, আই চাই, মানে চাইটা হচ্ছে আমাদের ভার্ব। তো চাই ইংলিশ কি হবে, আই ওয়ান্ট। আই ওয়ান্ট। আচ্ছা, তারপর কি বলছে, ভার্বের আমি কি বলেছিলাম যে ভার্বের টেন্স অনুযায়ী তার ফর্মটা চেঞ্জ হবে। সো আমি একজন ভালো মানুষ হতে চাই, কোন টেন্স বোঝাচ্ছে, চাই মানে আমি হতে চাই, এখনো হই নাই, ভবিষ্যতে হতে চাই, তার মানে এখানে কি ফিউচার টেন্স বোঝাচ্ছে। তাহলে ওয়ান্টের সাথে কি লাগবে, কিছু একটা অ্যাড হবে তো না, কিছু একটা অ্যাড হবে, কি হবে, আই ওয়ান্ট টু বি, রাইট, আই ওয়ান্ট টু বি। দুইটা আমাদের কমপ্লিট, 1 এবং 2। 3 নম্বরে কি আছে, ভার্বকে কি কাকে কেমন দিয়ে প্রশ্ন করো। তাহলে আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, কি হতে চাই, ইয়েস মিলে গেল, কি হতে চাই, একজন ভালো মানুষ হতে চাই, এ গুড ম্যান। ঠিক আছে, তাহলে কি আছে, আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ হতে চাই। এই জায়গাটাতে কিন্তু আমাদের সেন্টেন্সটা এই 4 নম্বর অব্দি কমপ্লিট হয়ে গেল। মানে 3 নম্বরে কি আছে, ভার্বকে প্রশ্ন করে, এর 4 নম্বরে আছে, 3 নম্বরের প্রশ্ন উত্তরটা আমাদের বসাতে হবে। তো আমরা 3 নম্বরের প্রশ্নটা করলাম, করে উত্তরটা 4 নম্বরে বসিয়ে দিলাম, মানে 4 নম্বর অব্দি আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে, 5 অব্দি আসতে লাগলো না। ওকে, তাহলে বোঝা গেল, সাবজেক্ট বসালাম, তারপর ভার্ব বসিয়ে দিলাম, ভার্বের টেন্স অনুযায়ী ফর্মটাকে চেঞ্জ করলাম, আর বাকি অবজেক্টটা যেটা আছে অবজেক্ট বসিয়ে দিলাম। ক্লিয়ার, আমাদের নেক্সট সেন্টেন্সও তাহলে কমপ্লিট। এবার যাবো আমরা নেক্সট একটা সেন্টেন্সের দিকে। সো আজকে আমাদের নেক্সট সেন্টেন্স কি আছে, চলো দেখি। রাম স্কুলে যেতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। রাম স্কুলে যেতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। এবার এই সেন্টেন্সটা মিনিং ওয়াইজ কোন সেন্টেন্সে আছে এবং স্ট্রাকচার ওয়াইজ কোন সেন্টেন্সে আছে সেটা তোমরা খুঁজে বের করবে। আমি আজকে আর সেই বিষয়ে যাচ্ছি না, কারণ আমি অলরেডি সেন্টেন্সের উপর একটা ডেডিকেটেড ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তো তোমাদেরকে আবারও বলছি, গিয়ে ওই ভিডিওটা দেখে এসো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা কি করব, রাম স্কুলে যেতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। সাবজেক্ট কি, ভেরি গুড, রাম। রাম হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপর আছে কি ভার্ব। ভার্ব কি, যেতে পারেনি, যেতে যে ওই যে যাওয়াটা মানে যেতে পারেনি, সেটা হচ্ছে যেতে পারেনিটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, তারপর কি, তো চলো জায়গাটাকে লিখি, তারপর আমরা স্টেপ ওয়াইজ আসছি। তাহলে কি, রাম, রাম, ঠিক আছে, রাম যেতে পারেনি। যেতে পারেনি, যাওয়া ইংরেজি কি, গো। ঠিক আছে, যেতে পারেনি মানে কোন টেন্স, পাস্ট টেন্স, অতীতকাল বোঝাচ্ছে, মানে সে যেতে পারেনি। ওকে, তো পাস্ট টেন্স তাহলে কি হবে, রাম, গো যেহেতু আমাদের যাওয়া, তো পাস্ট টেন্সে কি হবে, এর আগে একটা কিছু লাগবে, কি হবে সেটা, ডিড নট। ডিড নট গো। ওকে, যেতে পারেনি। ক্লিয়ার, রাম আমাদের সাবজেক্ট, যেহেতু আমাদের ভার্বটা আছে পাস্ট টেন্সে আছে, তাই আমাদের সেটা ফর্মটা চেঞ্জ করে ডিড নট লাগিয়েছি, ডিড নট গো, রাম যেতে পারেনি। ওকে, এইটুকু আমাদের ক্লিয়ার। তারপরে 3 নম্বর, ভার্বকে কি কাকে কেমন দিয়ে প্রশ্ন করো। তো রাম কি যেতে পারেনি, মিলল না, কাকে যেতে পারেনি, মিলল না, কেমন যেতে পারেনি, মিলল না, মানে 3 নম্বরে সেটা আমাদের মিলল না সেন্টেন্সটা, মানে 4এও তাহলে মিলল না, বা 3 নম্বরে আমরা কোনো আনসারই পাইনি, তাহলে 4 কি করে মিলবে। তাহলে 5 নম্বরে আসি, ভার্বকে কোথায়, কোথায় যেতে পারেনি, ইয়েস স্কুলে যেতে পারেনি, এবার গিয়ে মিলল। ঠিক আছে, তাহলে কি হবে, ডিড নট, রাম ডিড নট গো, স্কুলে যেতে মানে কি, টু স্কুল। ওকে, রাম ডিড নট গো টু স্কুল। ওকে, স্কুলে যেতে পারেনি, কেন, কেন যেতে পারেনি, কারণ মানে বিকজ, বিকজ সে অসুস্থ ছিল, হি ওয়াজ সিক, বা তোমরা ইল দিয়ে দিতে পারো,
বোঝা যাচ্ছে? ভালো লাগছে? ক্লিয়ার? আশা করি এইভাবে স্টেপ ওয়াইজ তোমরা যদি এইভাবে মনে রাখতে পারো, এই চারটাকে যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমরা যে কোনো সেন্টেন্স, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, যে কোনো সেন্টেন্সকে তোমরা কিন্তু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হবে তোমরা ভালো করে জানো। তো আমাদের আজকে এটা শেষ। তাহলে আবার চলো আরো একটা নেক্সট আমরা সেন্টেন্স তৈরি করি। তাহলে আজকে আমাদের নেক্সট সেন্টেন্স কি আছে চলো দেখি। ঘন্টা বাজার আগে রাম বিদ্যালয়ে পৌঁছেছিল। ঘন্টা বাজার আগে রাম বিদ্যালয়ে পৌঁছেছিল। এই সেন্টেন্সটা যদি তোমরা একটু ভালো লক্ষ্য করো, এখানে দেখবা বাজার আগে এটা একটা ভার্ব এবং পৌঁছেছিল এটা একটা ভার্ব, মানে এখানে দুইটা ভার্ব চলে এসেছে। ঠিক আছে, এখানে দুইটা ভার্ব চলে, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু দুইটা ভার্ব। তাহলে আমরা কি কোন ভার্বটা বসাবো? আমরা তো সাবজেক্ট বসিয়ে দেব রাম। আমরা সাবজেক্ট পেয়ে গেছি রাম, আমরা তো চোখ বন্ধ করে রাম আমরা লিখে দেবো, সাবজেক্ট আমরা পেয়ে গেছি। ভার্ব তাহলে আমার কি বলা হচ্ছে? ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ভার্ব, দুইটার মধ্যে আমি কোনটা বসাবো? কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট? তাহলে চলো জিনিসটা একটু ক্লিয়ার করি। রাম পৌঁছেছিল এবং বাজার আগে, আমাকে তাহলে দেখতে হবে কোন ভার্বটার সাথে আমার যে সাবজেক্ট আছে রাম, সে একটা অর্থ প্রকাশ করতে পারছে। রাম পৌঁছেছিল, রাম পৌঁছেছিল, হ্যাঁ রাম পৌঁছেছিল। সে যে কোথাও পৌঁছাতে পারে সেটা হচ্ছে আলাদা কথা, হ্যাঁ সে পৌঁছেছিল সাবজেক্টের সাথে একটা অর্থ প্রকাশ করতে পারছে কন্ডাক্ট করে। কিন্তু রাম বাজার আগে, রাম বাজার আগে বা ঘন্টা বাজার আগে, ঘন্টা বাজার আগে রাম কি? রাম ঘন্টা বাজার আগে, রাম ঘন্টা বাজার আগে কি? অর্থটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। তার মানে কি? এটা নন ফাইনাইট ভার্ব। আর এই যে পৌঁছেছিল সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্টে পরে কোন ভার্ব বসাতে হবে? এবার ক্লিয়ার? ফাইনাইট ভার্ব বসাতে হবে, রাইট? তো ফাইনাইট ভার্ব কি আছে আমাদের? পৌঁছেছিল। মানে এইভাবে তোমরা একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ভার্ব থাকতে পারে, ঠিক আছে? জায়গাটা একটু বোঝো, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ভার্ব থাকতে পারে, কিন্তু অন্ততপক্ষে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, কারণ ফাইনাইট ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনো কমপ্লিট হতে পারে না। আর আমরা সেই ফাইনাইট ভার্বটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো ফাইনাইট ভার্ব কি? সাবজেক্টের সাথে একটা অর্থ প্রকাশ করছে, তাহলে পৌঁছেছিল। তো ভার্ব সাবজেক্ট আমরা বসিয়ে দিলাম, ভার্ব ফাইনাইট ভার্ব বসাবো। ফাইনাইট ভার্ব বসাবো কি? পৌঁছেছিল। পৌঁছেছিল, এই জায়গাটা পৌঁছেছিল, তার মানে কি? কোন টেন্স? পাস্টে বোঝানো হচ্ছে না, পৌঁছেছিল, রাইট? তাহলে পৌঁছানো হচ্ছে রিচ, যেহেতু পাস্ট টেন্সের মধ্যে রিচড, ওকে? রাম রিচড, ওকে? তো আমাদের 2 নম্বর অবধি কমপ্লিট, ঠিক আছে? 3 নম্বরে কি আছে? ভার্বকে কি, কাকে, কেমন দিয়ে প্রশ্ন করো। রাম পৌঁছেছিল, কি পৌঁছেছিল? কাকে পৌঁছেছিল? হচ্ছে না। কেমন পৌঁছে, মানে কেমন? হচ্ছে না। তাহলে 3 নম্বর থেকে কোনো আনসার পেলাম না, তার মানে 4 নম্বরও আমার হলো না, 5 নম্বরে আসতে হচ্ছে। রাম পৌঁছেছিল, কোথায় পৌঁছেছিল? ইয়েস, মিলে গেছে, স্কুলে পৌঁছেছিল, রাইট? তাহলে কি দেখবো? রাম রিচড দ্য স্কুল, স্কুল, হ্যাঁ রাম রিচ দ্য স্কুল, এইটুকু আমাদের কমপ্লিট। তারপরে অবজেক্ট কি আছে? আমরা সাবজেক্ট বসে গেল, আমাদের মেইন ভার্ব বসে গেল, তারপর আমরা কি করবো? অবজেক্টটা বসিয়ে দেবো। রাম রিচ দ্য স্কুল, আমরা রাম আমরা বসিয়ে দিলাম, রাম বসিয়ে দিলাম, রিচ পৌঁছেছিল বসিয়ে দিলাম, স্কুলও বসিয়ে দিলাম, ঠিক আছে? স্কুলও আমরা বসিয়ে দিলাম। বাকি কি আছে? ঘন্টা বাজার আগে, ওকে? তাহলে ঘন্টা বাজার আগে কি হবে? রাম রিচ দ্য স্কুল বিফোর, আগে, before the bell rang, okay? Before the bell rang, Ram reached the school before the bell rang. ঘন্টা বাজার আগে রাম বিদ্যালয়ে পৌঁছেছিল। ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সট সেন্টেন্সের দিকে যাই। তাহলে চলো আজকে আমাদের নেক্সট সেন্টেন্সটা কি দেখে নিই। নেক্সট সেন্টেন্সটা, এই সকালবেলায় তোমাকে বিরক্ত করে আমি দুঃখিত বোধ করছি। এই সকালবেলায় তোমাকে বিরক্ত করে আমি দুঃখিত বোধ করছি, ওকে? তাহলে আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথম সাবজেক্টটা বার করবো। সাবজেক্ট কি আছে? আমি, হয়ে গেল আমাদের সাবজেক্ট। ফাইনাইট ভার্ব, ভার্ব কি? এখানে ভার্ব কোনটা? বোধ করছি, দুঃখিত বোধ করছি। এই যে বোধ করাটা, সেটা হচ্ছে কি আমাদের? বোধ করছি, সেটা কি আমাদের
ভার্ব, ওকে, আমাদের ভার্ব। তারপর আচ্ছা চলো এই জায়গাটা আমরা লিখি, তারপর আমরা নেক্সট স্টেপ আসবো। আই আই বোধ করছি মানে কি, বোধ করছি ইংলিশ কি, ফিল, ওকে, আই ফিল। তারপর সাবজেক্ট আমরা বসিয়ে দিলাম আই, ভার্ব আমরা বসিয়ে দিলাম ফিল। 3 নম্বর কি আছে, ভার্ব কে কি কাকে কেমন দিয়ে প্রশ্ন করব। চলো, আমি ফিল করছি, কি ফিল করছি, দুঃখিত ফিল করছি, কি ফিল করছি হচ্ছে না, না কাকে ফিল করছি হচ্ছে না, কেমন ফিল করছি, ইয়েস। এবার কি আনসারটা আমাদের মিলল। আমি কেমন ফিল করছি, মনের একটা অবস্থা বোঝাচ্ছে, তাই তো। এখানে কি কাকে তো হবে না, কেমন হবে, তোমার মনের অবস্থা কেমন, তোমার শরীরটা কেমন, রাইট। তো একটা অবস্থা বোঝাচ্ছে, তাই জন্য কি হবে এখানে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। তো কেমন ফিল করছি, আই ফিল সরি, দুঃখিত বোধ করছি। আই ফিল সরি, ঠিক আছে। তারপর নেক্সট 4 নম্বর তো হয়ে গেল, এখান থেকে যে আনসারটা পাবো আমরা 4 মানে 4 নম্বর হচ্ছে সেটাই বসিয়ে দেওয়া। 5 নম্বর কি আছে, আই ফিল সরি। আমাদের সেন্টেন্সটা কিন্তু এখনো কমপ্লিট হচ্ছে না, তার মানে এই সেন্টেন্সটা আমাদের 5 নম্বর স্টেপ অব্দি আসতে হচ্ছে, রাইট। আচ্ছা, ভার্বকে কোথায়, আই ফিল সরি, আমি দুঃখিত বোধ করছি, কোথায় হচ্ছে না, কখন হচ্ছে না, কেন বোধ করছি, ইয়েস, কেন বোধ করছি, তোমাকে ডিস্টার্ব করে, আমি তোমাকে বিরক্ত করে আমি দুঃখিত বোধ করছি। তাহলে কি হবে, আই ফিল সরি, কেন, টু ডিস্টার্ব ইউ, to disturb you, okay, to disturb you। হয়ে গেল আমাদের সাবজেক্ট, হয়ে গেল বোধ করছি, হয়ে গেল দুঃখিত, এটাও আমরা লিখে গেলাম, তোমাকে এটাও আমরা লিখে গেলাম, ঠিক আছে। তোমার এই জায়গাটা আমাদের কমপ্লিট। বাকি আছে কি, আমাদের সেন্টেন্সটা কিন্তু এখনো কমপ্লিট হচ্ছে না। আই ফিল সরি টু ডিস্টার্ব ইউ, আমি তোমাকে বিরক্ত করে দুঃখিত বোধ করছি। এই সকালবেলা, এই পার্টটা কিন্তু এখনো বাকি আছে, তাই তো। আমার সেন্টেন্স কিন্তু এখনো কমপ্লিট হচ্ছে না। তাহলে এই সকালবেলায় কি হবে ইংরেজিটা, এই সকালবেলায়, ইন দিস আর্লি মর্নিং। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আই ফিল সরি টু ডিস্টার্ব ইউ ইন দিস আর্লি মর্নিং। ক্লিয়ার, আমাদের এই সেন্টেন্সটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আমরা আমাদের নেক্সট সেন্টেন্সের দিকে যাব। তাহলে চলো নেক্সট সেন্টেন্সটা কি আছে দেখি। আমার কলেজের বন্ধুরা আমার জন্মদিনে আমাকে একটি দারুণ জামা উপহার দিয়েছিল। সো আমরা কিন্তু অলরেডি ছোট থেকে মাঝে থেকে বড়তে কিন্তু চলে আসছি। সো এই সেন্টেন্সটাও কিন্তু একটু মোটামুটি ভালোই বড়, ওকে। তো বড় হোক না হোক, আরো বড় হোক, কোনো অসুবিধা নেই। আমাদের কেন অসুবিধা, আমরা কেন চিন্তা করবো, কারণ আমাদের কাছে 5 আঙ্গুল রয়েছে, 5 ফিঙ্গার্স থিওরি রয়েছে, ওকে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো চলো বিষয়টা একটু দেখি। আমার কলেজের বন্ধুরা আমার জন্মদিনে আমাকে একটি দারুণ জামা উপহার দিয়েছিল, ওকে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে তোমরা হয়তো মনে করবে যে এখানে আমাকে এখানে সাবজেক্ট না, এখানে আমাকে হবে না। ফাইনাইট ভার্বটা দেখবে কার সাথে, মানে ফাইনাইট ভার্বটা কার সাথে যুক্ত হয়ে কন্ডাক্ট করে একটা অর্থ প্রকাশ করতে পারছে, তবেই হবে সেটা হবে সাবজেক্ট, ওকে। তার মানে দেখো, আমাকে উপহার দিয়েছিল, উপহারটা কার দ্বারা হয়েছিল, আমি তো নিজেকে উপহার দিইনি না, উপহারটা আমার কলেজের বন্ধুরা দিয়েছিল, রাইট। তো উপহারটা কে দিয়েছিল, আমার কলেজের বন্ধুরা দিয়েছিল। তার মানে এখানে সাবজেক্ট কে হবে, মানে এই যে আমাদের ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বটা কিন্তু আমাদের সাবজেক্টের সাথে মিশে কিন্তু একটা অর্থ প্রকাশ করতে পারছে, রাইট। তার মানে কি এখানে আমাদের সাবজেক্ট কে হবে, আমার কলেজের বন্ধুরা, রাইট। তাহলে চলো লিখি, কি লিখবো আমরা সাবজেক্ট লিখবো আমার কলেজের বন্ধুরা, মাই college friends, ওকে, মাই কলেজ ফ্রেন্ডস। তারপর ভার্ব বসাবো আমরা, আমার কলেজের বন্ধুরা, তো আমরা সাবজেক্ট লিখে দিলাম।
তারপর ভার্ব কি আছে, উপহার দিয়েছিল, এটাই তো ভার্ব আমাদের ফাইনাইট ভার্বটা, উপহার দিয়েছিল। তাহলে কি উপহার দিয়েছিল মানে কি, দিয়েছিল কি, এটা পাস্ট, পাস্ট। ওকে, তো উপহার, উপহার দেওয়া মানে কি, গিফট, যেহেতু এটা পাস্ট, গিফটেড। গিফটেড, রাইট। আচ্ছা, তারপর আমরা 2 নম্বর স্টেপ অফ দি কমপ্লিট। তাহলে কি দাঁড়াচ্ছে, মাই কলেজ ফ্রেন্ডস গিফটেড, কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, গিফটেড মি, এই যে কাকে দিয়েছে, গিফটেড মি। ওকে, গিফটেড মি। এখন আমরা প্রশ্ন করব কি দিয়েছে, রাইট, কি দিয়েছে, কি দারুণ জামা, ওয়ান্ডারফুল বা বিউটিফুল, যারা ওয়ান্ডারফুল টি শার্ট, ওয়ান্ডারফুল টি শার্ট। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, সাবজেক্ট বসিয়ে দিলাম, ভার্ব বসিয়ে দিলাম। ভার্বকে প্রথমে কাকে দিয়ে আমরা কোয়েশ্চেন করলাম, তারপর কি দিয়ে কোয়েশ্চেন করলাম, কাকে দিয়ে মানে আমাকে দিয়েছে, এবং কি দিয়েছে, একটা টি শার্ট দিয়েছে, রাইট। মানে তাহলে 4 নম্বর আমাদের কমপ্লিট। 3 নম্বর থেকে যে উত্তরটা পেলাম আমরা বসিয়ে দিই, সেটা হচ্ছে 4 নম্বর, বাস। এবার আসবো আমরা 5-এ। 5-এ কি, ভার্বকে কোথায়, কোথায় দিয়েছিল, যে টি শার্টটা আমাকে উপহার দিয়েছিল সেটা কোথায় দিয়েছিল, হচ্ছে না, কখন দিয়েছিল, আমার জন্মদিনে দিয়েছিল। ওকে, তো কখনে গিয়ে আমাদের আনসারটা মিলে যাচ্ছে। তাহলে কি হবে, আমার জন্মদিনে মানে অন মাই বার্থডে, রাইট, মিলে যাচ্ছে। তো সেন্টেন্সটা কি হচ্ছে, মাই কলেজ ফ্রেন্ডস গিফটেড মি এ ওয়ান্ডারফুল টি শার্ট অন মাই বার্থডে। আমার কলেজের বন্ধুরা আমার জন্মদিনে আমাকে একটি দারুণ জামা উপহার দিয়েছিল। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে কিভাবে এবং কোন কোন সময় তোমাদের এই যে 5 স্টেপ থিওরি সেটাকে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেটা রুলসটা কি। ওকে, সো মুদ্রা কথা হচ্ছে এটা তোমাদের মনে রাখতে হবে, রাইট। তাহলে আশা করি এখন আস্তে আস্তে বুঝতে পারছো, ঠিক আছে না, আস্তে আস্তে বুঝতে পারছো যে বিষয়টা কি, মানে কিভাবে একটা বাংলা সেন্টেন্স থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, কিভাবে এগুলা ব্যবহার করব। এখন একটু একটু ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে, আরো ক্লিয়ার হবে, ঠিক আছে, আরো ক্লিয়ার হবে, ভিডিওটা দেখতে থাকো। সো তাহলে এই যে আমাদের আজকে সেন্টেন্স এটা কমপ্লিট হলো, তাহলে আমরা নেক্সট সেন্টেন্সের দিকে যাব। সো আজকে আমাদের নেক্সট সেন্টেন্স কি আছে চলো দেখি। আমার এক বন্ধু আগামীকাল সন্ধ্যা 7টার সময় তার দাদার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। উফ, বিশাল বড় একটা সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স আমরা যখনই দেখি আমরা কি করি, আমরা ভয় পেয়ে যাই, আমরা ঘাবড়ে যাই যে এতক্ষণ তো ঠিক ছিল, আমরা অ্যারেঞ্জ করতে পারছিলাম, আমরা লিখতে পারছিলাম, আমাদের কাছে বুঝতে বিষয়টা একটু হেল্পফুল ছিল, আমরা বুঝতে পারছিলাম, এখন তো আর পারছি না। এইরকম আসলে তো আমরা কি করব, আমরা কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করবো, আমরা কিছু বুঝতে পারছি না। কিন্তু আমরা ভয় পাবো কেন, কেন ভয় পাবো, আমাদের কাছে তো আছে না, 5 আঙ্গুল আছে তো, 5 স্টেপ থিওরি, তাহলে আমরা কেন ভয় পাবো, রাইট। তাহলে চলো বিষয়টা কি হচ্ছে দেখি। তো সাবজেক্ট, আমাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টটাকে আমাকে খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা তাহলে কি, এখানে সাবজেক্ট কি, এখানে তোমরা হয়তো বলতে পারবে যে সাবজেক্ট এখানে আমাকে, আমাকে সাবজেক্ট হচ্ছে না এখানে আমাদের যে, তাহলে আমি এখানে একটা বোঝার ব্যাপার আছে। ধরো আমাকে যদি তোমরা মনে করা থাকো যে আমাকে বোঝানো হচ্ছে, তো আমি তো এখানে সাবজেক্ট, তাহলে হ্যাঁ, তাহলে আমাদের মেইন ভার্বটা কি, হ্যাঁ ফাইনাইট ভার্বটা কি, ফাইনাইট ভার্বটা কি, ফাইনাইট ভার্ব হচ্ছে জানিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে, এই যে জানিয়েছে, এই যে জানিয়েছে সেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, রাইট, আমার ফাইনাইট ভার্ব জানিয়েছে। তাহলে একটু সাবজেক্টের সাথে একটু ইয়ে করি, একটু দেখি, আমাকে জানিয়েছে, ফাইনাইট ভার্ব যদি জানিয়েছে হয় তাহলে কে জানিয়েছে, এই যে আমন্ত্রণটা জানানো কার দ্বারা, আমাকে দ্বারা তো আমি তো আমার নিজেকে আবার আমন্ত্রণ জানাইনি, রাইট, আমন্ত্রণটা কে জানিয়েছে, আমার এক বন্ধু জানিয়েছে। তাহলে আমাদের এই সেন্টেন্সে সাবজেক্ট কে হবে, আমার এক বন্ধু, ইয়েস, এখানে আমাকে হবে না, আমার এক বন্ধু হবে, কারণ আমাকে যে আমন্ত্রণটা করা হয়েছে সেই আমন্ত্রণটা কিন্তু আমার বন্ধুর দ্বারা করা হয়েছে, রাইট। সাবজেক্টের দ্বারা বা সাবজেক্টের সাথে মিশে যখন আমার ভার্ব কোনো একটা অর্থ প্রকাশ করতে পারছে, একটা সেন্স ক্রিয়েট করতে পারছে, তখনই আমরা বলবো তাকে ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্টের সাথে
মিশে একটা অর্থ প্রকাশ করতে পারছে। তারপরে কি, চলো আমরা একটু লিখে নিই তাহলে। আমার এক বন্ধু, লিখে নিই, সাবজেক্ট আমরা বসিয়ে দিই। তাহলে আমার এক বন্ধু কি, one of my friends, one of my friends, আমার বন্ধুদের মধ্যে একজন। আমার এক বন্ধু মানে কি, আমার অনেকগুলো বন্ধু হতে পারে, তার মধ্যে যে কোনো একজন। সো one of my friends, রাইট। আচ্ছা, তাহলে আমরা বসাবো তারপরে কি, ভার্ব, ফাইনাইট ভার্ব কি, আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে। জানিয়েছে মানে কি, মানে কাজটা জাস্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে, জানিয়েছে। জানিয়েছিল না কিন্তু, বা জানাবে তাও না, জানিয়েছে মানে কাজটা জাস্ট কমপ্লিট হয়েছে, কিন্তু তার ফলাফলটা এখনো বেরোয়নি, রাইট। তাহলে এখানে জানানো ইংরেজি কি, জানানো ইংরেজি, বা আমন্ত্রণ জানানো কি, আমন্ত্রণ জানানো হচ্ছে কি, ইনভাইট, ইনভাইট করা। কিন্তু এটা আছে কি, জানিয়েছে, মানে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। তাহলে এখানে কি, আমাকে কি করতে হবে, এখানে হ্যাজ ইনভাইটেড। হ্যাজ ইনভাইটেড কেন লাগলো, কারণ আমার যে থার্ড পার্সন আছে, সাবজেক্ট তো আমাদের থার্ড পার্সন, হ্যাঁ, থার্ড পার্সন আমাদের সাবজেক্ট, আমার এক বন্ধু, তাহলে সাবজেক্ট আমাদের থার্ড পার্সন কি, সিঙ্গুলার নাম্বার, রাইট। তো থার্ড পার্সন যখন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি এখানে হ্যাজ ব্যবহার করি, এবং যেহেতু জানিয়েছে ইনভাইটেড, ওকে, ফর্মটাকে জাস্ট আমরা একটু চেঞ্জ করে দিলাম। সো কি দাঁড়াচ্ছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ ইনভাইটেড, হ্যাজ ইনভাইটেড। আমরা 2 নম্বর অবধি কমপ্লিট করতে পারলাম। তাহলে আমরা 3 নম্বরে জিজ্ঞেস করি, কাকে ইনভাইট করেছে, কি ইনভাইট করেছে, হচ্ছে না, কাকে করেছে, আমাকে করেছে, হ্যাজ ইনভাইটেড মি, রাইট। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, স্টেপ ওয়াইজ, স্টেপ ওয়াইজ। সাবজেক্ট বসালাম, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন, ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না, ফ্রেন্ড হবে না, এস দিতে হবে, কারণ কি, আমার এক বন্ধু, আমার এক বন্ধু মানে কি, আমার অনেকগুলো বন্ধু আছে, তার মধ্যে একজন, রাইট, ওকে। আমার এক বন্ধু, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ ইনভাইটেড মি, আমাকে ইনভাইট করেছে। এবার চলো 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর মানে 3 নম্বর থেকে যে আনসারটা পেলাম আমরা বসিয়ে দিলাম। 5 নম্বরে আসি, কোথায় ইনভাইট করেছে, কোথায় ইনভাইট করেছে, হচ্ছে না, কখন ইনভাইট করেছে, সেটাও হচ্ছে না, কেন ইনভাইট করেছে, আমাদের আনসারটা মিলছে, কেন ইনভাইট করেছে, কারণ কেন ইনভাইট করেছে, তার দাদার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। তাহলে কি হবে, টু প্রেজেন্ট, প্রেজেন্ট বা তোমরা জয়েন দিতে পারো, টু প্রেজেন্ট দ্য wedding ceremony, wedding ceremony of his, তার দাদা, his elder brother, elder brother। দেখো মানে আমরা এখনো অবধি কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে পারলাম না, এখানে আরো কিছু বাকি আছে। তাহলে এই নেক্সট পার্টটা আমাদের কি করে কমপ্লিট করতে হবে, আমরা কিন্তু অলরেডি 5 নম্বর স্টেপে ঢুকে গেছি, কিন্তু তারপরেও সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। তাহলে চলো আমরা কি করব, আরো প্রশ্ন করব, 5 নম্বর থেকে আরো প্রশ্ন করব। এই যে আনসারটা পেয়েছি আমরা, যে কেন ইনভাইট করেছিল, এই যে কেন ইনভাইট করেছিল, তার আনসারটা আমরা পেয়ে গেছি, যে তার দাদার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইনভাইট করেছিল। কিন্তু চলো এখন আরো প্রশ্ন করব, কোথায় ইনভাইট করেছিল, ইয়েস মিলে গেছে, পেয়ে গেছি আনসার, কোথায় ইনভাইট করেছিল, তার বাড়িতে। তাহলে কি হবে, ইন হিজ হাউস, ওকে, কোথায়, তার বাড়িতে, ওকে, রাইট, তার বাড়িতে। এইটুকু আমাদের কমপ্লিট হল, কিন্তু এখনো আগামীকাল সন্ধ্যা 7টার সময় এই জায়গাটা কিন্তু এখনো বাকি আছে। তার মানে আমাদের 5 নম্বরের মধ্যে আমরা 2 বার ঢুকলাম, তারপরেও আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। মানে একটু বড় সেন্টেন্সের ক্ষেত্রে এটাই হবে, কিন্তু এই 5টা স্টেপের মাধ্যমে সেটা মিলতে হবে, আমরা মেলাবো। তাহলে দেখি, তাহলে আমরা 2 বার প্রশ্ন করলাম 5 নম্বর স্টেপ দিয়ে, আমাদের এখনো কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না।
তাহলে আমরা কি করবো, চলো আবার প্রশ্ন করব, কখন ইনভাইট করেছে? রাইট, কখন ইনভাইট করেছে? সন্ধ্যা 7টার সময় ইনভাইট করেছে। রাইট, ওকে, তাহলে কি লিখবো আমরা? টুমরো at 7 PM। বাস, তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু মিলে যাচ্ছে, মানে 5 নম্বর আমরা 3বার প্রশ্ন করলাম, তারপরে গিয়ে মিললো। এমন আরো কিছু সেন্টেন্স আছে 3বার কেন, আরো অনেকবার তোমাকে প্রশ্ন করতে হবে, কিন্তু আমাদের কাছে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের কাছে এই 5 আঙ্গুল আছে। 5 আঙ্গুল কি তোমরা বুঝে নাও, রাইট? তাহলে এই ছিল আমাদের আজকের সেন্টেন্স, বাংলা থেকে কিভাবে ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, কিভাবে যে কোনো সেন্টেন্সকে আমরা ইজিলি এই 5টা স্টেপের মাধ্যমে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, রাইট? সো এবার আশা করি তোমাদের বিষয়টা বুঝতে অনেকটা হেল্প হয়েছে। এবার তোমাদের পরীক্ষায় যে কোনো বাংলা সেন্টেন্স বা বাক্য আসুক না কেন, তোমরা সেটাকে ইজিলি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। সো এটাই বলবো যে বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব হয় না, আমাদের আয়ত্তে আসে না, কারণ প্র্যাকটিস উইল মেক ম্যান পারফেক্ট। তবে যাওয়ার আগে কোনো একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আর অবশ্যই ভাই বন্ধু দাদা দিদি সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমার কাজ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তোমরা যদি চাও যে এরকম আরো ইনফরমেটিভ ভিডিওস তোমাদের কাছে নিয়ে আসি, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার এন্ড গুড বাই।